ঠিক আছে। তো আজকে আমরা অয়ন এটা একটু দেখো তো। কার ফোনের না জিরো করে দাও একদম, মিউট করে দাও একেবারে। তোমারটা মিউট আছে, হ্যাঁ অডিওটা ডিসকানেক্ট। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, আজকে আমরা একটু ফান্ড বেসড অ্যাকাউন্টিং শিখবো, যেটা আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম, কিন্তু মনে করে দেখো বেশ প্রবলেম হচ্ছিল তোমাদের একটু, তোমরা মানে হালকা হালকা করে বলেছিলাম আমি। তারপর বলেছিলাম এটা পরের দিন ভালো করে করবো, আমি জাস্ট একটু হালকা করে তোমাদের ব্যাপারটা বলছিলাম। তো আজকে আমাদের কনসেপ্টের নাম্বারটা কেউ বলতে পারবে কত নাম্বার কনসেপ্ট? কনসেপ্ট ক্যাপসুল কত, 4 5 কিছু একটা হবে। আচ্ছা, ভাস্কর বলছে 6, তার মানে ভাস্কর পড়াশোনা করছে। তো আজকে আমরা যেটা পড়বো সেইটা হলো কি, মন দিয়ে করছো, ফান্ড বেসড অ্যাকাউন্টিং। ফান্ড বেসড, তো কনসেপ্ট ক্যাপসুল 6 হচ্ছে ফান্ড বেসড অ্যাকাউন্ট। দেখো, আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে যখনই কোনো স্পেসিফিক ডোনেশন তুমি রিসিভ করবে, যখনই তুমি কোনো স্পেসিফিক ডোনেশন রিসিভ করবে, তখন আমরা কি করব, ফান্ড ক্রিয়েট করে দেবো। উই উইল ক্রিয়েট স্পেসিফিক ফান্ড, উই উইল ক্রিয়েট স্পেসিফিক ফান্ড। মানে ধরো তুমি বিল্ডিং এর জন্য ডোনেশন রিসিভ করেছো, তো তুমি বিল্ডিং ফান্ড বলে ব্যালেন্স শিটে একটা আইটেম দেখাবে। এই যে ফান্ডটা, এটা কোথায় আসবে, এটা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে আসবে। ব্যালেন্স শিটের, এটা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে ফান্ডটা অ্যাপিয়ার করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, ভালো করে একটু দেখছো। এক্সাম্পল 1, received donation for building, received donation for, তোমার সাউন্ডটা না পুরোপুরি বন্ধ হয়নি জানো তো, একটা ইকো হচ্ছে। আমারটা তো পুরো বন্ধ করে দিল। রিসিভড হচ্ছে কি, ইকো হচ্ছে কোনো? আচ্ছা চলো তো দেখো তো, এবার হচ্ছে না, আমি আর পাচ্ছি না, বাট হচ্ছিল তখন। রিসিভ ডোনেশন ফর বিল্ডিং, একটু দেখে নাও না, পরে ঢুকবে।
রিসিভড ডোনেশন ফর বিল্ডিং, ঠিক আছে। দেখো এটা একটা স্পেসিফিক ডোনেশন, এই নিয়ে কি কারো সন্দেহ আছে? দ্য আনসার ইজ নো। তো তোমাকে একজন ডোনেশন দিয়েছে এবং শুধু তাই নয়, ডোনেশনের সাথে একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছে যে ইউ ক্যান ইউজ দিস অ্যামাউন্ট অনলি ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন অফ বিল্ডিং। তো যখনই তোমাকে কেউ কোনো স্পেসিফিক ডোনেশন দেয়, অর্থাৎ কোনো ডোনেশন দিয়ে তার সাথে কোনো কন্ডিশন লাগিয়ে দেয়, দেন এটার জার্নাল এন্ট্রি কি হবে? আমরা বলবো টাকা পেয়েছি, সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, দেখে নাও আগে একটু দেখে নাও, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং ফান্ড অ্যাকাউন্ট। এইবারে প্রশ্ন হচ্ছে, আচ্ছা ধরো অ্যামাউন্টটা হচ্ছে 1 লাখ, তোমার জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং ফান্ড অ্যাকাউন্ট। প্রশ্ন হচ্ছে আমি এইখানে বিল্ডিং ফান্ডকে ক্রেডিট কেন করছি? তার কারণ যখনই আমি একটা ডোনেশন পাচ্ছি এবং সেই ডোনেশনের সাথে একটা পার্টিকুলার কন্ডিশন অ্যাটাচ করা আছে না, দ্যাট মিন্স আই ক্যান ইউজ দ্যাট পার্টিকুলার মানি অনলি ফর দ্যাট পার্টিকুলার পারপাস। তো আমি ব্যাংকে টাকা তো পাচ্ছি, তার সাথে সাথে আমি ব্যাংকে টাকা তো পাচ্ছি, তো আমি খুশি, কিন্তু তার সাথে সাথে আমি একটা কন্ডিশন অ্যাটাচ করে দেওয়া হয়েছে। দেয়ারফর এই টাকাটা পাওয়ার সাথে সাথে আমার মাথায় একটা চিন্তা চলে এসেছে। কি চিন্তা? যে আমাকে বিল্ডিং বানাতে হবে, অন্য কোনো পারপাসে আমি টাকাটা ইউজ করতে পারবো। আমি একটা কন্ডিশন চলে এসেছে আমার কাছে, মানে একটা চিন্তা চলে এসেছে, চিন্তা, চিন্তা বোঝো, একটা বোঝা চলে এসেছে যে আমাকে বিল্ডিং বানাতে হবে। দেয়ারফর এই চিন্তাটার নামই হচ্ছে ফান্ড। ফান্ড মানে আর কিছুই নয়, একটা চিন্তা। সো বিল্ডিং ফান্ড মানে যে টাকাটা পেয়েছি তার পরিবর্তে আমাকে বিল্ডিং বানাতে হবে। সো আমি একটা লায়াবিলিটি ক্রিয়েট করলাম, বিকজ দিস ইজ মাই চিন্তা, দেয়ারফর আমি একটা লায়াবিলিটি ক্রিয়েট করলাম। আমি বললাম বিল্ডিং ফান্ড ইজ মাই লায়াবিলিটি, দেয়ারফর দ্য এন্ট্রি বিকামস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং ফান্ড। তো যখন তোমাকে কেউ কোনো ডোনেশন দিচ্ছে, বলছে ডোনেশনটা ইজ ফর বিল্ডিং, তো সে শুধু তোমাকে ডোনেশন দিচ্ছে না, তার সাথে সাথে তোমাকে একটা চিন্তাও দিয়ে দিচ্ছে যে তোমাকে ডোনেশনটা ইউজ করতে হবে ফর দিস পার্টিকুলার পারপাস। দেয়ারফর তোমার একটা লায়াবিলিটি বেড়ে যাচ্ছে, একটা চিন্তা বেড়ে যাচ্ছে। সো দ্য এন্ট্রি বিকামস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং ফান্ড অ্যাকাউন্ট। এইবারে প্রশ্ন হলো, ব্যালেন্স শিটে তুমি কি করবে? এটা তো আমরা জার্নাল করলাম, এইবারে ব্যালেন্স শিটে কি করবে? ব্যালেন্স শিটে দেখো ব্যাংকে যে টাকাটা আসছে সেটা তো ব্যাংকের সাথে অ্যাড হয়ে যাবে, ব্যাংকে অলরেডি কিছু থাকবে, তার সাথে এটাও অ্যাড হয়ে যাবে রে বাবা। কিন্তু বিল্ডিং ফান্ডটা কি করবে? বিল্ডিং ফান্ডটাকে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে আমি একটা আলাদা ভাবে দেখাবো, বলবো বিল্ডিং ফান্ড বললে আলাদা করে দেখাবো। বিল্ডিং ফান্ড কত? রুপিস 1 লাখ। এটাকে কিন্তু ক্যাপিটাল ফান্ডের সাথে আমি কিছু ভাবে অ্যাড ফ্যাড করে দেবো না। ক্যাপিটাল ফান্ড আলাদা থাকবে, ক্যাপিটাল ফান্ড আলাদা থাকবে, আর বিল্ডিং ফান্ডকে আমি আলাদা করে রিপোর্ট করব। ক্যাপিটাল ফান্ড আলাদা থাকবে আর বিল্ডিং ফান্ডকে আমি আলাদা করে রিপোর্ট করব। আচ্ছা ডাউট আছে ভাস্করের, বলো ভাস্কর। হুম ক্যাপিটাল ফান্ড, হুম এবার যদি ক্যাপিটাল ফান্ডে পুরো মানে একদম পুরো টাকা দিয়ে দিল ক্যাপিটাল ফান্ডে, এবার বললো যে হাফ অফ দিস অথবা 25% অফ দিস বোনাস দেবে, তাহলে 25%। ক্যাপিটাল ফান্ডে কি শুভ্র, ভাস্কর, ক্যাপিটাল ফান্ডে তো আমার না ওরকম না, ফান্ড দিল, ঠিক আছে, কেউ আমাকে ফান্ড দিল। হ্যাঁ 1 লাখ রুপিস হ্যাঁ দিয়ে বললো যে হাফ অফ দিস ফান্ড। আচ্ছা শুভ্র বলছে, ভাস্কর বলছে কেউ আমাকে 1 লাখ টাকা দিল এবং কোয়েশ্চেনে বলা আছে 50% ইজ টু বি ক্যাপিটালাইজড। দেখো ভাস্কর,
ডোনেশন দু ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল ডোনেশন। জেনারেল ডোনেশন কিছু বলে না দিলে আমি কোথায় বসাবো? ইনকামে। আর যদি কিছু বলে দেয় যে ক্যাপিটালাইজ, তাহলে আমি যতটা ক্যাপিটালাইজ করতে বলবে ততটা ক্যাপিটাল ফান্ডে অ্যাড করব। এটা হলো জেনারেল ডোনেশন। আমি এই মুহূর্তে কথা বলছি স্পেসিফিক ডোনেশন দিয়ে, যে মানে যেই লোকটা ডোনেশন দিচ্ছে সেই ডোনারই স্পেসিফাই করে দিচ্ছে যে তুমি এই পারপাস ইউজ করবে। এইখানে 50% ক্যাপিটালাইজেশনের আর কোনো গল্প নেই। এখানে তো পুরোটাই বলে দিচ্ছে রিসিভ ডোনেশন ফর বিল্ডিং, মানে পুরোটাই বিল্ডিং ফান্ডে যাবে। এটা তো স্পেসিফিক ফান্ড। এইখানে ওরকম কিছু থাকবে না যে রিসিভ ডোনেশন ফর বিল্ডিং ব্র্যাকেটে 50% ক্যাপিটালাইজ, না, ইউ ক্যান নট ক্যাপিটালাইজ। কোয়েশ্চেনে বলবেই না, ভুল, জিনিসটাই ভুল হয়ে যাবে। তুমি ক্যাপিটালাইজ করতে পারবে না, কারণ স্পেসিফিক ডোনেশন এটা। তোমাকে ডোনেশন, স্পেসিফিক ডোনেশনটা সেই পার্টিকুলার ফান্ডে পাঠাতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এইটুকু একটু টুকান, প্রথম থেকে টুকবে নিশ্চয়ই সবাই। এটাকে নোটের পয়েন্ট ওয়ান করো, আর সাথে সাথে এক্সাম্পল গুলো টুকতে থাকো। তোমাদের বইতে যা আছে আমি তার থেকে একটু বেশি পড়াচ্ছি, একটু বেশি কভার করছি। বাই চান্স যদি কোয়েশ্চেন চলে আসে তোমরা করতে পারবে। দেখি কে সব থেকে আগে কপি করতে পারে। মোকাবিলা জারি হ্যায়। হ্যাঁ, ঠিক আছে। আর না বাবু স্ক্রিনটা। আচ্ছা, এইবারে নেক্সট পয়েন্টে, প্রথম পয়েন্টে কি বললাম যে কোনো ডোনেশন পেলে, স্পেসিফিক ডোনেশন পেলে সেটাকে আমি ফান্ড বলে দেখাবো। এইবারে ধরো ব্যাপারটা এরকম হয়েছে, আমি এই ডোনেশনের টাকাটা কোনো জায়গায় ইনভেস্ট করে দিই। মানে ধরো আমি কোনো বিল্ডিং এর জন্য ডোনেশন পেয়েছি 1 লাখ রুপিস। এই মুহূর্তে আমি কনস্ট্রাকশন স্টার্ট করছি না, তো আমি টাকাটাকে আইডল ফেলে রাখবো না, আমি ভাবলাম যে ব্যাংকে এফডি করে দিই। এই এফডি থেকে যে আমি ইন্টারেস্টটা পাবো সেটাও কিন্তু বিল্ডিং ফান্ডের জন্যই ইউজ হবে, বিল্ডিং এর জন্য ইউজ হবে। বিল্ডিং ফান্ড ডোনেশন মানে বিল্ডিং এর জন্য পাওয়া ডোনেশনের টাকা, সেইটা ইনভেস্ট করে যদি আমি কোনো ইনকাম আর্ন করি সেটাও কিন্তু ওই বিল্ডিং এর জন্যই আমাকে ইউজ করতে হবে। অর্থাৎ এটাও আমার বিল্ডিং ফান্ডেই চলে যাবে। বোঝা গেল কি গেল না? শিওর? তাহলে আমি পয়েন্ট নাম্বার 2 তে লিখছি, নোটস এর পয়েন্ট নাম্বার 2। হ্যাঁ, এক্সাম্পল তো একটা করলাম, একটা নোট লিখেছি, একটা এক্সাম্পল করেছি, এবার নোটের পয়েন্ট নাম্বার 2, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট earned from investment made out of specific fund
is added to that fund itself. তাহলে এক্সাম্পল নাম্বার 2 আগে দেখে নাও, পরে লিখবে। আমি এক্সাম্পল 1টাকেই কন্টিনিউ করছি। এক্সাম্পল 1 কন্টিনিউ। এক্সাম্পল 1 এ আমি কি বলেছিলাম? আমি 1 লাখ টাকা বিল্ডিং ফান্ডের জন্য পেয়েছি। এক্সাম্পল 2 তে এসে আমি বলছি যে rupees 1 lakh was invested in ব্যাংকে এফডি করতে পারো, বা তুমি কোনো কোম্পানির ডিবেঞ্চার কিনতে পারো, শেয়ার কিনতে পারো, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে। ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার লিখে দিলাম, was invested in debenture of A Limited. Interest earned rupees 10,000. জার্নাল কি হবে? ইন্টারেস্ট তুমি আর্ন করেছো, তাহলে তোমার জার্নাল কি হবে? জার্নাল হবে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট, তারপর ইন্টারেস্টটা ফান্ডে ট্রান্সফার হয়ে যাবে, মানে ইন্টারেস্ট টু বিল্ডিং ফান্ড। আচ্ছা, দরকার নেই তোমাদের জার্নাল, দরকার নেই তোমাদের। কি দরকার? ব্যালেন্স শিট। আমি ডাইরেক্টলি দেখাচ্ছি যে ব্যালেন্স শিটে কি হবে। তোমাদের যেটুকু দরকার সেটুকু দেখাচ্ছি। তো আমি ইন্টারেস্ট আর্ন করেছি কত? 10,000 রুপিসের। কি হবে জানো তো? এই ইন্টারেস্টের 10,000 টাকা আমার বিল্ডিং ফান্ডের সাথে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ 1 লাখ রুপিস তো আমার ফান্ডে ছিলই, 1 লাখ টাকা 10 হয়ে যাবে এখন। কারণ এই টাকাটাকে আমাকে বিল্ডিং এর জন্য ইউজ করতে হবে, তো এটা আমার ফান্ডে ঢুকে গেল, বিল্ডিং ফান্ডে ঢুকে গেল। বলো, হ্যাঁ বলো। লস হলে, লস বলতে বলো তুমি কোনো ইনভেস্টমেন্ট কিনেছো, সেখান থেকে কিরকম লস? হ্যাঁ, স্টকের লস হয়ে গেল বলতে তুমি যত টাকা কিনেছো তার থেকে কমে বিক্রি করেছো, তাহলেও এই ফান্ডে তুমি অ্যাডজাস্ট করে দেবে সেটা। 1 লাখ টাকায় কিনে 80 লাখসে তুমি সেল করেছো, হ্যাঁ লসটা তুমি ফান্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। লস হলেও ফান্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারো। বিল্ডিং ফান্ড তো 1 লাখের জায়গায় 80 লাখ টাকা, 80% হবে। হুম মানে 20,000 টা কি করব আমরা? কিছু না, লস। ব্যালেন্স শিটে তুমি কি করবে? তোমার বিল্ডিং ফান্ড কত ছিল? 1 লাখ। তোমার বিল্ডিং ফান্ড ছিল 1 লাখ, এখন তোমার বিল্ডিং ফান্ড কত হয়ে যাবে? 1,10,000। কোনো অসুবিধা? এখন তোমার বিল্ডিং ফান্ড হয়ে যাবে 1,10,000। আচ্ছা, এইবারে ধরো তুমি বিল্ডিং কনস্ট্রাক্ট করে ফেলেছো, যতটা বিল্ডিং কনস্ট্রাক্ট করছো ততটা বিল্ডিং, ততটা তোমার চিন্তা কমে যাচ্ছে। তাহলে যতটা বিল্ডিং তুমি কনস্ট্রাক্ট করে ফেলছো ততটা অ্যামাউন্ট, যত টাকা তুমি বিল্ডিং এর পেছনে খরচা করে ফেলছো কনস্ট্রাকশনে, ততটা অ্যামাউন্ট তুমি বিল্ডিং ফান্ড থেকে কমিয়ে দাও, ততটা তোমার চিন্তা কমে গেল, তুমি ততটা টাকা বিল্ডিং কাজ করে ফেললে। বোঝা গেল? এইবারে অ্যাকাউন্টস আমরা ডাবল এন্ট্রি ফলো করি। আমি বিল্ডিং ফান্ড থেকে কমাচ্ছি মানে, লায়াবিলিটি সাইডের বিল্ডিং ফান্ড থেকে কমাচ্ছি মানে কোথাও না কোথাও আমাকে ওটাকে এবার অ্যাডজাস্ট করতে হবে, সেকেন্ড এফেক্ট দিতে হবে, নাহলে ব্যালেন্স শিট তো ট্যালি করবে না। তো আমি এইটা 1 লাখ টাকাটা বিল্ডিং ফান্ড থেকে কমিয়ে ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করতে হবে।
যেই মুহূর্তে ফান্ডের কাজটা কমপ্লিট হয়ে যায় তখন ফান্ড থেকে টাকাটা ক্যাপিটাল ফান্ডে চলে যায়, স্পেসিফিক ফান্ড থেকে ক্যাপিটাল ফান্ডে চলে যায়। তাহলে আমি পয়েন্ট নাম্বার 3 তে লিখছি, হ্যাঁ বলো। পয়েন্ট 2টা টোকা হয়নি? আচ্ছা একেবারে টুকে নিও। আমি পয়েন্ট 3 তে বলছি once amount is spent specific fund কোথায় ট্রান্সফার হয়? ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড। এক্সাম্পল আমি আগের এক্সাম্পল গুলোই কন্টিনিউ করছি, এক্সাম্পল 3 তে কন্টিনিউ করছি। আমি বললাম অ্যামাউন্ট স্পেন্ট ফর বিল্ডিং রুপিস 50,000। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 50,000 বিল্ডিং ফান্ড থেকে মাইনাস হয়ে ক্যাপিটাল ফান্ডে চলে যাবে। তাহলে ব্যালেন্স শিটে আমার বিল্ডিং ফান্ড কত করে থাকবে? ব্যালেন্স শিট যদি আমি করি, আমার এখানে বিল্ডিং ফান্ড কত করে থাকবে? 60,000 করে থাকবে। আর বাকি 50,000 বিল্ডিং ফান্ড থেকে যে মাইনাস হলো সেইটা চলে যাবে ক্যাপিটাল ফান্ডে। সেইটা ক্যাপিটাল ফান্ডে আমি প্লাস 60,000 করে দেবো। হ্যাঁ, তো ব্যালেন্স শিটের অ্যাসেটে বিল্ডিংও চলে আসবে, ব্যালেন্স শিটের অ্যাসেটও বিল্ডিংও চলে আসবে কত? 50,000 এর। এবং ক্যাশে সেটা ক্যাশ থেকে কমে গেছে, টাকা স্পেন্ড হয়েছে মানে। তো ব্যালেন্স শিটে আচ্ছা একটা গন্ডগোল করলাম, ক্যাপিটাল ফান্ডে 50 প্লাস হবে, 50 বিল্ডিং থেকে আমি 50 মাইনাস করেছি, 60 তো ইজ দ্য রিমাইন্ডার ভ্যালু। আমি বিল্ডিং ফান্ড থেকে মাইনাস করেছি কত? 50। বিল্ডিং ফান্ড ছিল কত? 1,10,000, মাইনাস করেছি কত? 50 মাইনাস করেছি না, দিয়ে 60 এসছে। কেন 50 মাইনাস করেছি? কারণ 50,000 এর বিল্ডিং অলরেডি বানানো হয়ে গেছে, তো 50,000 আমার চিন্তা কমে গেছে। তো এই 50,000 আমি এখানে ক্যাপিটাল ফান্ডে আমি ট্রান্সফার করে দেবো। যতটা আমার চিন্তা শেষ ততটা আমি বিল্ডিং ফান্ড থেকে ক্যাপিটাল ফান্ডে পাঠাই। কোনো অসুবিধা থাকলে বলো। তো এই যে 50,000 এটা বেসিক্যালি কি? এই যেটা এখান থেকে মাইনাস হলো এখানে প্লাস হয়ে গেল। তো বিল্ডিং ফান্ড থেকে ক্যাপিটাল ফান্ডে টাকাটা পাঠিয়ে দিতে পারি কখন? যখন যেই পারপাসে মানে ডোনেশনটা পেয়েছি সেই পারপাসটা আমার সলভ হয়ে যায়। যতটা পারপাস আমি ওই পারপাসে যতটা টাকা খরচা করবো ততটা আমি ক্যাপিটাল ফান্ডে পাঠিয়ে দেবো। আচ্ছা যদি আমি বিল্ডিং এর পেছনে 70,000 টাকা খরচা করতাম তাহলে আমি কত পাঠাতাম? কত টাকা মাইনাস করতাম বিল্ডিং ফান্ড থেকে? 70 মাইনাস করতাম। 70 মাইনাস করার পর যে রিমেইনিং টাকাটা আছে ওটা তো ক্যাপিটাল ফান্ডে চলে যাবে। না 70 যদি আমি মাইনাস করতাম তাহলে 70 আমি ক্যাপিটাল ফান্ডে পাঠিয়ে দিতাম, যতটা মাইনাস হচ্ছে ততটা ক্যাপিটাল ফান্ডে প্লাস করে দেবো, তাহলে বিল্ডিং ফান্ডে 40 করে থাকতো। আচ্ছা ধরো আমি বিল্ডিং এর পেছনে 1.5 লাখ টাকা খরচ করেছি, 1,50,000, তাহলে আমি কত মাইনাস করবো? 1,50,000 করবো না? অত টাকার তো আমার কাছে ফান্ডই নেই, 1,10,000 এর আছে। 1,00,000 ছিল প্লাস ইনকাম করেছি আমি 10,000 ইন্টারেস্টেড, তাহলে 1,10,000 করতাম। তাহলে আমি ক্যাপিটাল ফান্ডে কত পাঠাতাম? 1,00,000। আপনার যেটা বাকি যেটা আমরা নিজে থেকে কিছু তাহলে ওটা আমরা মাইনাস করবো। বাকি যেটা 1.5 লাখ টাকা আমরা খরচা করলাম, তো 1 লাখ টাকা আমরা এখানে পাচ্ছি, 40 লাখ টাকা কোথায় করবো? ওটা কিছু করতে হবে না। তো
তোমার বিল্ডিং এর ভ্যালু, তুমি যদি 1,50,000, তুমি ধরো 1,50,000 খরচা করেছো, তাহলে ব্যাপারটা এরকম হতো এদিকে দেখো। তাহলে বিল্ডিং থেকে আমি আমার আমার ব্যালেন্স শিটে বিল্ডিং চলে আসতো 1,50,000। আমার ব্যালেন্স শিটে, সেই ক্ষেত্রে আমার ব্যালেন্স শিটে বিল্ডিং চলে আসতো 1,50,000, ক্যাশ থেকে কমে যেত 1,50,000, কারণ টাকাটা খরচা করেছি। তোমার অ্যাসেট সাইড ট্যালিড, বিল্ডিং এ প্লাস হচ্ছে, ক্যাশে কমছে, এটা ট্যালিড। আর লায়াবিলিটি সাইডে যতটা আমার ফান্ড আছে, বিল্ডিং ফান্ড যতটা অ্যাভেলেবেল আছে, কত ছিল 1,10,000, এইটা আমি মাইনাস করে দেবো, কারণ ম্যাক্সিমাম এটাই করতে পারি। এটা এখান থেকে মাইনাস করে এখানে পাঠিয়ে দেবো, প্লাস করে দেবো। তাহলে লাইবিলিটি সাইডও ট্যালি হয়ে যাচ্ছে। দেখো লাইবিলিটি সাইডে মাইনাস হচ্ছে 1,10,000, প্লাস হচ্ছে 1,10,000। বাকি 40,000 এর কিছু করতে হবে না। কোথা থেকে নিলাম? ওটা আমি নিজের টাকা থেকে করেছি। নিজে আমার কাছে হচ্ছে ক্যাশ পড়েছিল, যে ক্যাপিটালের টাকা ছিল আমার কাছে, সেখান থেকে করেছি আমি। ওটা আমি ডোনেশনের টাকা ইউজ করিনি। যতটা ডোনেশনের টাকা ইউজ করেছি 1,10,000 সেটা আমি কোথায় পাঠিয়ে দেবো? ক্যাপিটাল ফান্ডে পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ওই এক্সাম্পলটা করিয়ে দেবো, 1,10,000 1,50,000 টাকার এক্সাম্পলটা লিখে দেবো, দিয়ে একবারে ঢুকবে। ঠিক আছে, তোমরা ততক্ষণ সিনেমা দেখো। ডিজিটাল ক্লাস তো সিনেমাই। আজকে আবার 12 এর এরা বললো, 11 এর এরা বললো এবার থেকে স্যার টিভিতেই ক্লাস করবো। তো পেছনে বসে নাকি ভালো দেখা যায় না বোর্ড, এটা নাকি ভালো দেখা যায়। আমি যদিও বোর্ডেই করাবো। বোর্ডের সাথে এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করি? এক্সাম্পল 4, সাপোজ, honest, সাপোজ হ্যাঁ এদিকে দেখছো, আমি এক্সাম্পল 3টাকেই কন্টিনিউ করছি, কোনো অসুবিধা? এক্সাম্পল 3তে আমার বিল্ডিং ফান্ড কত পড়েছিল গো? 1,10,000 না, এক্সাম্পল 3 করার পরে আমার 60,000 পড়ে আছে, আমি ওটাকেই কন্টিনিউ করছি। সাপোজ ফার্দার রুপিস 1 লাখ স্পেন্ড অন বিল্ডিং। আগে যা হয়েছে হয়েছে, এক্সট্রা আরো 1 লাখ হলো, বুঝলে? বলে ফেলো তো ব্যালেন্স শিটে কি হবে? ব্যালেন্স শিটে কি হবে? আমার বিল্ডিং আগে কত ছিল? 50, এখন আরো 1 লাখ টাকা খরচা হলো, তাহলে বিল্ডিং হয়ে গেল 1,50,000, 1,50,000। বিল্ডিং ফান্ড কত দেখাবো? 60,000 ছিল, আরো এক্সট্রা খরচা কত হয়েছে? 1 লাখ। তাহলে ম্যাক্সিমাম কত আমি ফান্ড থেকে ট্রান্সফার করতে পারি? 60 করতে পারি। তাহলে বিল্ডিং ফান্ড নীল হয়ে গেল। আর 60,000 যেটা বিল্ডিং ফান্ড থেকে লেস হলো, ওটা ক্যাপিটাল যা ছিল তার সাথে অ্যাড হয়ে গেল, ক্যাপিটাল ফান্ডে অ্যাড হয়ে গেল 60। তো বিল্ডিং ফান্ডে কি হলো? আগে ছিল 60, মাইনাস হয়ে গেল 60, এবং এইটা মাইনাস হয়ে এখানে প্লাস হয়ে গেল। কপি করে ফেলছো? কোনো অসুবিধা? কপি করে ফেলো। কোথা থেকে কপি করবে? পয়েন্ট নাম্বার 2 থেকে করে ফেলো। ঠিক আছে।
বলো। আপনি ইনভেস্টমেন্ট করেন এই ডিবেঞ্চার হুম। আমি আমি গরিব মানুষ, আমি কোথায় ইনভেস্টমেন্ট করবো? আরে দেখো, ভাস্কর জিজ্ঞেস করছে আমি নাকি ইনভেস্টমেন্ট করি স্টকস এ ডিভেঞ্চারে, লসে চলি ভাই। কিছু বলবে? হুম। আরো নিচে কি করে দেবো? ঠিক আছে। এই লাইনের টাকাটা তো আমরা থেকে স্পেন্ড করেছি, স্পেন্ড করেছি কোনটা? এই এক লাখ টাকাটা এক্সাম্পল করে। এক্সাম্পল ফোরে যে ফার্দার 1 লাখ রুপিস, এর মধ্যে 60,000 তো ফান্ড থেকে করেছে, বাকি 40 নিজের থেকে করেছে। তাহলে কি আমি এখানে ফার্দার 40 স্পেন্ড অন মেইনটেইন কোথায় বলো? ফার্দার 1 লাখ, টোটাল 1 লাখ করেছে, দ্যাট ইজ 60,000 আউট অফ ফান্ড অ্যান্ড 40,000 নিজের থেকে। করেছো? এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এতক্ষণ যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম, সেই এক্সাম্পল গুলোতে ফান্ডটা কিসের জন্য পেয়েছিলাম? বিল্ডিং এর জন্য। অর্থাৎ ফান্ডটা পেয়েছিলাম একটা ফিক্সড অ্যাসেটের জন্য। কিন্তু এমন তো হতেই পারে তোমরা এতদিন কোয়েশ্চেন করতে গিয়েও এরকম জিনিস পেয়েছো, যে ফান্ডটা আমরা পেয়েছি ফিক্সড অ্যাসেটের জন্য নয়, ফান্ডটা পেয়েছি কোনো রেভিনিউ এক্সপেন্ডিচার মিট করার জন্য। যেরকম ধরো, ফর এক্সাম্পল ফান্ডটা পেয়েছি কোনো টুর্নামেন্টের জন্য, কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য, কোনো ডিনার পার্টি অর্গানাইজ করার জন্য, বা ধরো কোনো ম্যাচ অর্গানাইজ করার জন্য। ধরো টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য আমি কিছু পেয়েছি, ডোনেশন পেয়েছি, এটাকে আমি কি বলে দেখাবো? টুর্নামেন্ট ফান্ড বলে দেখাবো।
কিন্তু টুর্নামেন্ট ফান্ড আর বিল্ডিং ফান্ডের মধ্যে তো একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? বিল্ডিং ফান্ড মানে আমি কোনো ফিক্সড অ্যাসেটের জন্য ফান্ড পাচ্ছি, আর টুর্নামেন্ট মানে আমি ফিউচারে কোনো খরচা করার জন্য ফান্ড পাচ্ছি। বোঝা গেল? একটা হচ্ছে পিএল এর আইটেম খরচা, সেটার জন্য ফান্ড পাচ্ছি। আরেকটা হচ্ছে আমি একটা ক্যাপিটাল অ্যাসেট বানানোর জন্য ফান্ড পাচ্ছি। একটা পিএল এর আইটেমের জন্য ফান্ড পাচ্ছি, আর একটা ব্যালেন্স শিটের আইটেমের জন্য পাচ্ছি। তো যদি আমি কোনো, তাহলে আমি এই যে এতক্ষণ বললাম না যে once the amount is spent, specific fund is transferred to capital fund, এইটা কোন ধরনের স্পেসিফিক ফান্ডের জন্য হয়? It is at this point is applicable to specific fund for fixed assets, for fixed assets। যখন এই ফিক্সড অ্যাসেটের জন্য, সেটা বিল্ডিং হতে পারে, মেশিনারি হতে পারে, লাইব্রেরি রুম হতে পারে, যে কোনো ফিক্সড অ্যাসেটের জন্য যখন আমি ফান্ড পাবো, সেটা বিল্ডিং হতে পারে, লাইব্রেরি রুম হতে পারে, ক্লাব প্যাভিলিয়ন হতে পারে, মেশিন হতে পারে, প্লান্ট এন্ড মেশিনারি এক্সেট্রা। যে কোনো ফিক্সড অ্যাসেটের জন্য যখন পাবো, আমরা কি করব? ক্যাপিটাল ফান্ডে টাকাটা পাঠিয়ে দেবো। যতটা টাকা আমার খরচা হয়ে যাবে আমি ক্যাপিটাল ফান্ডে পাঠিয়ে দেবো। কোনো অসুবিধা নেই। এইবারে এই 3 এর পয়েন্টটার, আমি এইটাকে 3A করে দিলাম। আমি এর একটা বি পার্ট লিখবো, যেইখানে আমি বলবো যে রেভিনিউ কোনো এক্সপেন্ডিচার মিট করার জন্য কোনো খরচা হবে ফিউচারে, সেই খরচা মিট করার জন্য যদি আমি ডোনেশন পাই, সেই ক্ষেত্রে সেটা খরচা হলে আমি কি করব? তো 3B পয়েন্ট নাম্বার 1 এ আমি কি লিখেছিলাম? আমি বলেছিলাম যে স্পেসিফিক পারপাসে ফান্ড পেলে সেটা আমি কোথায় ট্রান্সফার করব? সেটা আমি স্পেসিফিক ফান্ডে ট্রান্সফার করব। সেটা যেই পারপাসে পাই, ফিক্সড অ্যাসেটের জন্য যা, কোনো এক্সপেন্সের জন্য পেলেও তাই। সেকেন্ডে আমি বলেছি সেটা ইনভেস্ট করে যদি কোনো রিটার্ন পাই, সেটা আমার ফান্ডে চলে যাবে। সেটা কমন, যে কোনো স্পেসিফিক ডোনেশন হোক, ফিক্সড অ্যাসেটের জন্য হোক বা কোনো খরচার জন্য, সেইটা ইনভেস্ট করে টাকা পেলে ফান্ডে চলে যাবে। থার্ড পয়েন্টে আমি দুটো ভাগ করছি। থার্ড পয়েন্টে বললাম যদি আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য মানে ফিক্সড অ্যাসেটের জন্য টাকাটা পাই, তাহলে যতটা টাকা খরচা হবে ততটা টাকা আমি ফান্ড থেকে কেটে পাঠিয়ে দেবো কোথায়? ক্যাপিটাল ফান্ডে। স্পেসিফিক ফান্ড থেকে কেটে পাঠিয়ে দেবো ক্যাপিটাল ফান্ডে। কিন্তু যদি আমার স্পেসিফিক ডোনেশনটা কোনো ফিক্সড অ্যাসেটের জন্য নয়, স্পেসিফিক ডোনেশনটা যদি আমার কোনো খরচার জন্য হয়, তাহলে আমি কি করব সেটা আমি 3B তে এসে বলছি। তাহলে পয়েন্টস 1 2 কমন, 3 এর আমি দুটো পার্ট করলাম। কোনো অসুবিধা থাকলে এখন বলো তো। আচ্ছা, if the donation, if the donation is for, if the donation is for revenue expenditure, এক্সাম্পল কি? ম্যাচ, ম্যাচ ফান্ড, খুব আমরা কোশ্চেনে দেখতে পাই মাঝে মাঝে টুর্নামেন্ট ফান্ড, অ্যানুয়াল ডিনার ফান্ড, এক্সেট্রা। If the donation is for revenue expenditure, আগেরটা কি ছিল? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ফিক্সড অ্যাসেট। এটা হচ্ছে কোনো ফিউচারে কোনো খরচার জন্য তুমি ডোনেশন পেয়েছো, তাহলে দেন amount utilized, amount utilized shall be deducted from fund,
অ্যামাউন্ট যতটা আমি ইউটিলাইজ করছি সেটা আমি ফান্ড থেকে ডিডাক্ট করব, কোনো অসুবিধা? সেটা আমি ফান্ড থেকে ডিডাক্ট করব। ক্যাপিটাল ফান্ডে আমার কোনো ট্রান্সফার করার দরকার নেই। শুধু আগেরটাতে আমি বলেছি আমি ডিডাক্টেড ফ্রম ফান্ড অ্যান্ড অ্যাডেড টু ক্যাপিটাল। এখানে আমি বলছি অ্যামাউন্ট ইউটিলাইজড shall be deducted from fund। আচ্ছা, যদি কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়, যতটা আমার ফান্ড আছে তার থেকে বেশি এক্সেস হয় এক্সপেন্ডিচার, এক্সেস এক্সপেন্ডিচার হয়, আমি কি করবো? ক্যাপিটাল থেকে লেস করব না। এক্সেস এক্সপেন্ডিচার হলে excess amount to be transferred to income and expenditure। যতটা ফান্ডের সাথে অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করে দিলাম, আর রিমেনিং এক্সেস অ্যামাউন্ট আমি কোথায় পাঠিয়ে দিলাম? রিমেনিংটা আমি পাঠিয়ে দিলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। রিমেনিংটা আমি পাঠিয়ে দিলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কোন সাইডে পাঠাবো? এক্সেস এক্সপেন্ডিচার হলে অবভিয়াসলি এক্সপেন্ডিচার সাইডে। স্যার যদি কম খরচা হয় তাহলে কি হবে? কম খরচা হলে আমি ফান্ড থেকে পুরোটা মাইনাস করবো না, বাকি ফান্ডটা এখনো পড়ে থাকবে। স্যার কিছুই বুঝলাম না। আচ্ছা চলো এক্সাম্পল করা যাবে। হ্যাঁ ভাস্কর বলো, কি ডাউট আছে? হ্যাঁ বলো। যদি কম হয় না যদি বেশি হয়, যদি বেশি হয় ফান্ড হাই 10,000 রুপিস আছে, তাহলে 12,000। ম্যাচ ফান্ড আছে কত? 10,000। আচ্ছা 12, 12 লাগলো। তাহলে তাহলে কি করব? চলো না লিখেই দিয়ে একেবারে, লিখে লিখে করি। হ্যাঁ এক্সাম্পল বলি, এটা এক্সাম্পল কত? এটা আমি নতুন করে নিচ্ছি, এটা আগের কন্টিনিউয়েশন নয়, ঠিক আছে? নট কন্টিনিউড। তো বিল্ডিং ফান্ডের ডেফিনেশন আগের গুলো ছিল বিল্ডিং ফান্ডের এক্সাম্পল, ওগুলো শেষ হয়ে গেছে। তো এখানে যেটা ও বললো, তোমার এক্সাম্পলটাই আমি অ্যাজ ইট ইজ কপি করছি। বলো কি বলছো? বলছো তো ও বলছে আমি কিছু ম্যাচ ফান্ড আছে আমার কাছে, 10,000 টাকার আছে, ম্যাচ ফান্ড আছে 10,000 টাকার। ভাস্কর বলছে ম্যাচ ফান্ড আছে 10,000 টাকার, কিন্তু আমার ম্যাচ এক্সপেন্সেস কত বলছো ভাস্কর? ম্যাচ এক্সপেন্সেস হলো 12,000। এইবার আমি দেখো এটাকে ব্যালেন্স শিটে কি করে করবো। ব্যালেন্স শিটে আমার কাছে যে ম্যাচ ফান্ড কত এক্সিস্ট করছিল, ম্যাচ ফান্ড এক্সিস্ট করছিল আমার কাছে 10,000। এইখান থেকে আমি 12,000 তো মাইনাস করতে পারবো না, কারণ অতটা আমার কাছে ফান্ডই নেই। আমি ম্যাক্সিমাম এক্সপেন্স কত মাইনাস করবো? 10। তাহলে আমার ম্যাচ ফান্ড হয়ে গেল কত? এটা আমার ব্যালেন্স শিটে হলো। আর 2,000 টাকা এখনো রয়েছে তো আমার এক্সপেন্স, রিমেনিং এক্সপেন্সটা আমি ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এটা আমার ইনকাম এক্সপেন্ডিচার। কোন সাইডে পাঠাবো? এক্সপেন্স সাইডে, মানে ডেবিট সাইডে। কি বলবো? বলবো টু ম্যাচ এক্সপেন্সেস। কত? 2,000। কোনো অসুবিধা? সেম কোয়েশ্চেনে যদি আমার ম্যাচ এক্সপেন্সেসটা 12,000 না হয় 8,000 হতো, তাহলে কি হতো? আমি ব্যালেন্স শিটে তাহলে 8,000 মাইনাস করতাম, ইনকাম এক্সপেন্ডিচারে কিচ্ছু পাঠাতাম না। ব্যালেন্স শিটে 8,000 মাইনাস করেও আমার ফান্ড পড়ে থাকতো 2,000। কোনো অসুবিধা? আচ্ছা এইবারে আরেকটা এক্সাম্পল নিলে টপিকটা শেষ হয়ে যাবে। এটা এক্সাম্পল নাম্বার 6। তারপর তোমরা আরামসে টুকে নিও, ঠিক আছে? দেখো আমার কাছে ম্যাচ ফান্ড এক্সিস্ট করছে,
কত ম্যাচ ফান্ড এক্সিস্ট করছে? ধরে নাও 30,000 এর ম্যাচ ফান্ড এক্সিস্ট করছে। আমি একটা ম্যাচ অর্গানাইজ করলাম, এবং সেই ম্যাচটা যখন আমি অর্গানাইজ করছি, আমি টিকিট বিক্রি করলাম, সেল অফ টিকিটস। সেল অফ টিকিটস, আমি টিকিট বিক্রি করলাম কত? 5,000 টাকা। আমি টিকিট বিক্রি করলাম কত? 5,000। ম্যাচ এক্সপেন্সেস, আমার ম্যাচ এক্সপেন্সেস কত? ফর এক্সাম্পল, আমার ম্যাচ এক্সপেন্সেস হলো 50,000। আমাকে কোয়েশ্চেনে বলেছে প্রিপেয়ার এক্সট্রাক্টস অফ ব্যালেন্স শিট, বা কোয়েশ্চেনে বলেছে ফাইনাল অ্যাকাউন্টস এর কি এফেক্ট হবে দেখাতে। তো সবার আগে আমাকে বলো ব্যালেন্স শিটে কি হবে? ব্যালেন্স শিটে আমার কাছে ম্যাচ ফান্ড কত রয়েছে? আমার কাছে ম্যাচ ফান্ড রয়েছে 30,000 রুপিস। কোনো অসুবিধা? এইবারে আমি টিকিট বিক্রি করে তো কিছু টাকা পেয়েছি, দেখো কিছু টাকা তো আমি টিকিট বিক্রি করে পেয়েছি। তাহলে যত টাকা আমি টিকিট বিক্রি করে পেয়েছি সেটা আমি কি করব? ফান্ডের সাথে অ্যাড করব। ইনকাম সাইডে যখন ইনকাম এক্সপেন্ডিচার না, ফান্ডের সাথে আমি অ্যাড করব। ঠিক আছে, আমি কেন বললাম ফান্ড রিলেটেড ইনকাম হলে আমি সেটা ফান্ডের সাথে অ্যাড করে দেবো। এক্সপেন্স যাবে না। দেখা যাক কি হয়, এক্সপেন্স কি হয়। ফান্ড রিলেটেড ইনকাম অর্থাৎ সেল অফ টিকিট, সেল অফ টিকিটস আমি 5,000 অ্যাড করে দিলাম। এইবারে বলো আমার কাছে ফান্ড কত করে রয়েছে? 35,000। 35,000 ফান্ড করে রয়েছে। খরচা কত হয়েছে? 50,000। আমি কি খরচাটা এখান থেকে মাইনাস করবো? কত মাইনাস করবো? ম্যাক্সিমাম 35,000। তাহলে ম্যাচ এক্সপেন্সেস 35,000 কত হয়ে গেল? নীল। আর আমি যদি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাই, সেই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কত ট্রান্সফার হয়ে যাবে? 15,000। হ্যাঁ, তাহলে একদমই তাই, এক্সপেন্ডিচার সাইড। তাহলে আমি বলতে পারি নোট ₹15 টু বি ট্রান্সফার টু expenditure side of income and expenditure. কোনো অসুবিধা? বলো। 35 গেস করলেন। আর এখানে এখানে তো 15টার এক্সেস যেটা ট্রান্সফার করে দিলেন। যদি এক্সেস না থাকতো তাহলে কিছু তো ট্রান্সফার করতাম না। এই এক্সেস যদি না থাকতো, ধরো ম্যাচ এক্সপেন্স, টোটাল ম্যাচ এক্সপেন্স 35 থাকতো question এ। মানে এইখানে যেটা 50 দিয়েছে না, কম। এইটা 50-র জায়গায় যদি 35 থাকতো তাহলে শুধু ব্যালেন্স শিটে মাইনাস করে দিত। এটা 50-র জায়গায় যদি 20 থাকতো তাহলে ব্যালেন্স শিটে মাইনাস করার পরেও কিছু ফান্ড করে থাকতো। 35 হলে ফান্ড নীল হয়ে যেত। 20 ধরো আছে, তাহলে 15,000 এর ফান্ড আরো করে থাকতো। মানে টিকিট সেল করে যে এক্সপেন্স মানে টাকাটা আর্ন এটা ইনকাম এক্সপেন্স ইনকাম লাগবে ফান্ডের সঙ্গে করা ফান্ডের সাথে কপি করো, কোথা থেকে কপি করা বাকি আছে বলো? প্রি বি থেকে কপি করো। মজার কথা হলো তোমাদের বইতে এক্সাম্পল 3 এর পার্টটা কভার করে।
এ যেটা বিল্ডিং ফান্ড ফিক্সড অ্যাসেটের জন্য যে ডোনেশনটা ওইটা কভার করেনি। তোমাদের বইতে একটাই এক্সাম্পল আছে, সেটা আমি যেটা লাস্টে করালাম ম্যাচ ফান্ডের সেটা, ঠিক আছে। বাট পুরোটাই আমি করিয়ে দিলাম, তাহলে আর কোনো অসুবিধা থাকলো না। একটু ফোনটা দাও তো, চার্জ থেকে খুলে দাও। বিআরএস টা কি তোমরা আলাদা করে করবে নাকি ইলেভেনের সাথে এসে করবে? বিআরএস আলাদা করে করবে না ইলেভেনের সাথে এসে করবে? তাহলে তোমাদের টাইম সেভ হবে। আমাদের নর্মাল ক্লাসের মতো চলবে, ওটা এক্সট্রা হয়ে যাবে। হ্যালো, ক্লাসে আছে। হুম, দেখে নিচ্ছি তোমাদের ছোট ব্যাচটা দিয়ে দাও।
নামাবো প্রিন্টটা। আরে মেসেজ করে এখন বাই হয়ে গেছে, মানে নিচেও তো আছে। প্রিন্টটা নামাই। আর কিছু হ্যাঁ না, তোমাদের বইতে একটা কোয়েশ্চেন আছে, একটু দেখা যাক। তোমার আচ্ছা স্ক্রিনে দেখ দেখে। ইলাস্ট্রেশন 5 এখানেই দেখো একটু, ইলাস্ট্রেশন 5। তো তোমার কি বলেছে বলতো, বলেছে from the following information of a club, show the amount of match expenses and match fund in the appropriate financial statements of a club। তার মানে একটা ক্লাব কি, এনপিও তো, ক্লাব একটা এনপিওর মধ্যে আসছে, এবং এনপিওর ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর মধ্যে কি থাকে, রিসিপ্ট এন্ড পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার আর ব্যালেন্স শিট। তো কোয়েশ্চেন যখনই বলবেন শো দা অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট ইন দা ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ দা ফার্ম ইন অফ দ্য ক্লাব, তোমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে এই তিনটের মধ্যে কোথায় কোনটা যাবে সেটা দেখাতে হবে। জেনারেলি তোমাদের ইনস্টিটিউট যেটা করেছে রিসিপ্ট পেমেন্টটাকে কভার করেনি, তোমাদের ইনস্টিটিউট এই দুটোকে কভার করেছে, তো আমরা এই দুটোকে কভার করছি। অর্থাৎ ব্যালেন্স শিটে কি ডিসক্লোজার হবে আর ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কি ডিসক্লোজার হবে সেটা তোমাকে দেখাতে হবে। আগে দেখে নাও ব্যাপারটা। ধরো আমি ব্যালেন্স শিট বানাচ্ছি, এখানে ধরো আমি ব্যালেন্স শিট বানাচ্ছি। আচ্ছা ফান্ডের ব্যাপার স্যাপার এটা কোথায় দেখাবো আমি, ক্রেডিট সাইডে না মানে অ্যাসেট সাইডে না লাইবিলিটি সাইডে? লাইবিলিটি সাইড। লায়াবিলিটি সাইডে আমার কাছে একটা ম্যাচ ফান্ড এক্সিস্ট করছে। আচ্ছা আমি কবে ব্যালেন্স শিট বানাচ্ছি, 31 মার্চ 2020।
তো আমাকে একটা জিনিস বলো, 1 এপ্রিল 2019 মানে ওপেনিং ডেটে আমার কাছে একটা ফান্ড এক্সিস্ট করছে, দ্যাট ইজ ম্যাচ ফান্ড। তো সবার আগে আইডেন্টিফাই করো এটা কি এক্সপেন্ডিচারের জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার ফান্ড না ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফান্ড। না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ফিক্সড অ্যাসেটের জন্য, এটা ম্যাচ ফান্ড মানে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার ফান্ড হলে কি হয়, ক্যাপিটাল ফান্ডে কিছু যাবে না। তো আমার কাছে ম্যাচ ফান্ড ওপেনিং রেটে কত আছে, ওপেনিং রেটে আছে 30,000। কোনো অসুবিধা? এবারে বলছে ডোনেশন ফর ম্যাচ ফান্ড রিসিভ ডিউরিং দ্য ইয়ার, তার মানে এই বছরে কারেন্ট ইয়ারে ওপেনিং এ ছিল 30, কারেন্ট ইয়ারে তুমি আরো এক্সট্রা ডোনেশন কিছু রিসিভ করেছো, অ্যাড ডোনেশন রিসিভড কত, 55। আরো এক্সট্রা ডোনেশন রিসিভ করেছো ম্যাচ ফান্ডের জন্য, তো সেটাও চলে গেল ম্যাচ, তোমার ম্যাচ ফান্ডের সাথে আমি অ্যাড করে দিলাম। কোনো অসুবিধা? এইবারে দেখো বলেছে বলেছে প্রসিডস ফ্রম সেল অফ টিকিটস ডিউরিং দ্য ইয়ার, ম্যাচ টিকিটস বিক্রি করে কি হয়েছে সেটা সেটা কি হবে, সেটাও অ্যাড হয়ে যাবে। সেল অফ টিকিটস কত, 20,000। তাহলে আমার কাছে টোটাল ফান্ড কত অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, 1,05,000। আচ্ছা, আমার এক্সপেন্স কত হয়েছে গো, এক্সপেন্স হয়েছে 1,10,000। তাহলে আমি এক্সপেন্সটা এখান থেকে মাইনাস করবো, ম্যাচ এক্সপেন্সেস কত, 1,10,000। আচ্ছা, পুরো 1,10,000 তো মাইনাস করতে পারবো না, আমি করব কত, 1,05,000, কারণ আমার কাছে অতটা ফান্ডই নেই, আমি মাইনাস করবো কি করে, 1,05,000। তাহলে আমার ম্যাচ ফান্ড কত হয়ে গেল, নীল। কোনো অসুবিধা? ম্যাচ ফান্ড হয়ে গেল নীল। আর বাকি 5,000 আমি কোথায় দেখাবো, এক্সপেন্ডিচার সাইডে দেখো। তাহলে ₹5,000 টু বি শোন ইন ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। কোন সাইডে, এক্সপেন্ডিচার। কোনো অসুবিধা আছে এই অঙ্কটাতে? এই অঙ্কটা সলিউশন দেওয়া আছে তোমাদের বইতে, তো আমরা একটু দেখে নিই সলিউশন কি করেছে। এক্স্যাক্টলি আমরা যেটা করেছি সেটাই করেছে। ওপেনিং, এটা ওপেনিং, এটা রিসিভ ডিউরিং দ্য ইয়ার, এটা সেল অফ টিকিটস, আর এটা এক্সপেন্স। ম্যাক্সিমাম 105 আমার কাছে ফান্ড ছিল, দেখো 30, 55 আর 20 অ্যাড করে কত আসছে, 105। সেই জন্য 105 মাইনাস করেছে, আর নোটে দিয়ে দিয়েছে দ্য রিমেনিং উইল বি ডেবিটেড টু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ডেবিটে মানে ডেবিট সাইড মানে এক্সপেন্ডিচার সাইড। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট টেনে যদি দেখিয়ে দাও, তো ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2020, ব্র্যাকেটে এক্সট্রাক্ট, প্রপার হেডিং ফেডিং দিয়ে বানিয়ে দেবে। কিভাবে বানাবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2000, এখানে 20 আছে, তোমার বইতে 22 আছে। এক্সপেন্ডিচার অ্যামাউন্ট, ইনকাম অ্যামাউন্ট, ডেবিট ক্রেডিট করে, ঠিক আছে, ওইভাবে বানাবে। কোনো অসুবিধা? আমাদের আর একটা কনসেপ্ট বাকি থাকে, কনসেপ্ট সেটা হলো আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানানো শিখেছি রিসিভ পেমেন্ট থেকে, তার উল্টোটা ইনকাম এক্সপেন্ডিচার থেকে রিসিভ। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে রিসিভ পেমেন্ট আমরা
আমরা যেটা করেছি সেটা হলো রিসিভ পেমেন্ট থেকে, বাট বেসিক জিনিসটা সেম, জাস্ট ওইখানে আমি ইনকাম এক্সপেন্ডিচার বের করতাম, এখানে কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট ক্লাসে ওই পার্টটা করে কিছু কিছু ডাউট যদি কারোর থাকে, শুভাঙ্গী যেরকম কিছু সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের ডাউট আছে, তোমারও আছে, নেক্সট ক্লাসে আমরা এইটা কমপ্লিট করে ডাউট ফাউট শুদ্ধ পুরোটা complete করবো। এবং নেক্সট উইক, আচ্ছা নেক্সট ক্লাস তো সানডে, নেক্সট উইক নেক্সট ক্লাস আজকে কি বার? ও বুধবার, বুধবার সরি, নেক্সট ক্লাস হচ্ছে Wednesday। তার মানে তুমি আসছো। তো আমরা ওয়েডনেসডে ক্লাস করার, ওয়েডনেসডে আশা করি তোমাদের ওই কনসেপ্টের পরে, যেখানে ইনকাম এক্সপেন্ডিচার থেকে রিসিভ পেমেন্ট আছে, আশা করি ওইটার পরে ডাউট গুলোও ক্লিয়ার হয়ে যাবে। এবং সানডে থেকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট, নতুন চ্যাপ্টার কি স্টার্ট করবে সেটা একটু আলোচনা করে আমরা দেখব। যদি তোমাদের কিছু থিওরি হয়, কিছু থিওরি ক্লাসে পড়া যেতে পারে। বা ধরো একটা সুন্দর করে আমরা আলোচনা করে নেবো, আমি একটু রেকর্ডিং থেকে বলবো।